ভয়েস শোনা যাচ্ছে? একবার একটু রেসপন্স করো। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে। চলো তাহলে আজকে আমরা সরল সুদের 21 নম্বর ভিডিও থেকে 21 নম্বর ভিডিও বলছি 21 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করব। তো কালকের কনসেপ্ট অনুযায়ী আমরা ওইভাবে যাব। তো আশা করি তোমরা প্র্যাকটিস করেছো প্রশ্নগুলো। তাহলে 21 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে? সুদের হার আমরা রেট এবং সময় মানে টাইম দুটোকে সমান করে দিয়েছে, তাহলে এটাও এক্স ধরে নেব, এটাও এক্স ধরে নেব। তাহলে সমান হলে, সমান যেহেতু বলেছে ওই জন্য দুটোকেই সমান ধরে নিলাম। কত বছরে জিজ্ঞেস করেছে বছরটা, তাহলে সময়টাই জিজ্ঞেস করেছে, তাই তো? এত টাকার সুদ এত টাকা হবে, তার মানে এটা প্রিন্সিপাল, এটা এসআই। তাহলে তুমি যদি ফর্মুলাতে ফেলে দাও, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো এখানে এসআই হচ্ছে কত টাকা? 25 টাকা। প্রিন্সিপাল হচ্ছে 144 টাকা, আর রেটও এক্স, টাইমও এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, এসআই কিন্তু 25 আছে, ঠিক আছে? তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখে নাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াবে না 2500 আর নিচে 144। অতএব এক্স এর ভ্যালু হয়ে যাবে উপরে 5 50 আর এখানে 12। যদি এটাকে ছোট করা হয় তাহলে আসবে 25/6, তাই তো? তো এক্স এর ভ্যালু হলো 25/6 বা 4 6 24, 4 পূর্ণ 1 6। এবার এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, আমার এখানে জিজ্ঞেস করেছে কত বছরে, তাহলে 4 পূর্ণ 1 6 বছর, ঠিক আছে? যদি আমার সুদের হার জিজ্ঞেস করতো সেটা এত পার্সেন্ট সুদই হতো। তাই অ্যান্সার আমরা পেয়ে গেলাম, আগের দিন করিয়েছিলাম এই অঙ্কটা। চল 22 নাম্বার, ঠিক একই রকম ভাবে আমরা অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করব। দেখি কি বলেছে, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ, সুদের হার কত? তাহলে বুঝতেই পারছো, প্রিন্সিপাল বা আসল, আসল সবসময় কত বললাম তোমাদের, বলেছিলাম 100% ধরবো। তো আসলটা বেড়ে আমাদের সুদে আসলে আমাদের কত হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, মানে 100% বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ইন্টু 2 যদি করো তাহলে 200% হয়ে যাচ্ছে। তাহলে 200% থেকে এখান থেকে তুমি যদি আলাদা আলাদা করে দাও, কত আলাদা করছি না, সেটা সুদ আলাদা করছি, সুদ হচ্ছে 100, সুদ আর আসল আলাদা করছি। যদি এখানে আসল ধরা হয়, আসল তো চেঞ্জ হচ্ছে না আমাদের, সরল সরল সুদে আসল 100%, তো 100%ই থাকলো। বাকি কত থাকছে না, বাকি 100% এটা সুদ হচ্ছে। সুদ কত বছরে 100% হচ্ছে না? 20 বছরে। তাহলে 20 বছরে 100% হলে সুদের হার কত হবে না 100% টোটাল বাই 20 বছর যদি ভাগ করে দিই তাহলে কত আসছে? 5% পার ইয়ার, পার ইয়ার। তাহলে এক বছরে 5% করে, 5 20 100, তাহলে সুদের হার কত? 5% অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছো তোমরা। ঠিক এই অ্যাপ্রোচটাই অ্যাপ্লাই করো, দেখো তো কেমন ভাবে হয়। কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলো, সুদের হার কত? তাহলে বুঝতেই পারছো 5 গুণ হলো, তার মানে 100%, 5 গুণ হলো তাহলে 500% হয়েছে। এখান থেকে তাহলে সুদ কত না 400%। তো 400%টা কত বছরে হয়েছে না 20 বছরে হয়েছে, তো 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে? 20% করে, তাই তো? 20% পার ইয়ার।
কি এটাই তো। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল 20% পার ইয়ার। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 20। ব্যাস 20 বছরে হয়েছে, প্রত্যেক বছর সমান করে হয়েছে, এরকম ভাবে আমাদের কানেক্ট করে নিতে হবে। দেখো কি বলেছে, কোনো টাকা 5 বছরে সুদে আসলে 5-এর 7 গুণ হয়ে গেছে। 5-এর 7 গুণ মানে কি? ধরো এটা আসল ছিল আর এটা সুদ আসল, সুদে আসল। তাহলে এটা যদি 1 থাকে তাহলে 5 বছরে 5 ইয়ার্সে কত হয়েছে 7/5। তাহলে যদি রেশিও করা হয় তাহলে 5:7। তাহলে 5 বেড়ে 7 হয়েছে 5 বছরে। সুদের হার 1 বছরে বের করতে হয়। তাহলে এইভাবে আমি ভাবি, তাহলে এটা 5 বছরে 2 ভাগ হয়েছে, 5 ভাগের থেকে 2 ভাগ হয়েছে, তাই না? মানে 5 ভাগ থেকে 2 ভাগ বেড়েছে, সেটাই সুদ। কিন্তু এটা 5 বছরে বেড়েছে, 1 বছরে করতে গেলে 5 দিয়ে ভাগ, তাহলে ইনটু 1/5 করে দিলাম, তাহলে ফ্র্যাকশনে আসছে 2/25। এটাকে যদি পার্সেন্টেজে করো তাহলে সুদের হার বেরিয়ে যাবে ইনটু 100%। তাহলে কত আসছে 25/4 মানে 8%। অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি 2-এর 5টা তো বুঝতে পারলাম, ইন্টু 1-এর 5-এর জায়গাটা একটু আরেকবার বলুন না। এটা যদি 1 বছরে হয়, 2-এর 5টা হচ্ছে 5 বছরে, তাই না? 5 বছরে এই টাকাটা সুদটা হচ্ছে টোটাল সুদ, এটা 2-এর 5, 5 ভাগের থেকে 2 ভাগ হচ্ছে 5 বছরে। আর সুদের হার সবসময় 1 বছরে বের করতে হয়, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম, মানে 1-এর 5 দিয়ে গুণ করে দিলাম, একই ব্যাপার না? 2-এর 5 কে ভাগ 5, ভাগ 5 মানে কি 2-এর 5 ইনটু 1-এর 5, একই তো ব্যাপার। এই জন্য 1-এর 5 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল 2/25 হয়ে দাঁড়ালো। তাহলে এটা ফ্র্যাকশনে 25 হয়ে দাঁড়ালো। বা তুমি এইভাবে ভাবো, 5 দিয়ে কেটে যায় এমন সংখ্যায় যদি পরিণত করতে চাও, তাহলে তুমি করতে পারো যে 100% ধরে করতে পারো। আসল যদি 100 ধরা হয়, এটাকে এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে কি বলো আগে? 2/25 বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, এবার বুঝতে 2/25। পেরেছি। ওকে ওকে, তাহলে ঠিক আছে, এটা আর সহজ। চলো পরের প্রশ্নটা কি বলেছে, বার্ষিক 10% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? তো সহজ হয়ে যাচ্ছে, কত বছরে হবে দ্বিগুণ মানে কি 100% বেড়ে 200% হচ্ছে। তার মানে এসআই সুদটা কত আসছে, টোটাল এসআই 100%। তো প্রত্যেক বছর যদি 10% করে হয়, 10% দিয়ে ভাগ করে দাও, তাহলে কত বছর বেরোচ্ছে? 10 বছর বেরোচ্ছে। অ্যান্সার। তো কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 10 বছরে দ্বিগুণ হবে, বুঝে যাচ্ছে। বা 10% কে 100% করতে হবে, কত বছর লাগবে? 10 বছর লাগবে। ঠিক একই ব্যাপার এইভাবেই 12% সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে? 4 গুণ মানে কি 300% হচ্ছে তার সুদ। আর তাকে যদি 12% দিয়ে ভাগ করা হয়, তাহলে বছর বেরিয়ে যাবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 12 দিয়ে যদি করো 12 24, 12 2 24 থাকছে 60, 5 12 60, 25 বছর। অ্যান্সার। বলো, বুঝতে পারলে? এইভাবে শর্টকাট হয়ে যাবে আস্তে আস্তে। 4 গুণ মানে সেখান থেকে আসল বাদ দিয়ে দিলাম, থাকলো সুদ, 300% সুদ। আর আসল 100% যদি ধরা হয়, এটা 400%। তাহলে এখান থেকে 400% থেকে 100% বাদ দিয়ে দিলে থাকলো 300%। প্রত্যেক বছর 12%, 12% দিয়ে ভাগ করে দিলাম, 25 বছর সময় লাগবে। বেশ, চলো একটা প্রশ্ন করি আমরা। কি বলেছে, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, 8 বছর দ্বিগুণ মানে রেট কত আসছে? 100% বাই 8 মানে 12.5%। এত পার্সেন্ট রেট, তাই তো? আচ্ছা, রেট তাহলে 12.5%। ক্লিয়ার? কত বছরে ওই একই সুদের হারে তা 3 গুণ হবে? 3 গুণ মানে 200%। তা 200% বাই 12.5%, 8 আর 16 বছর, 16 বছর। অ্যান্সার হয়ে গেল। বলো, এটা কি বুঝতে পারলে? বুঝতে পেরেছো? 16 বছর হয়েছে বলছি তোমাদের? আরেকবার স্যার। দেখো, শর্টকাটটা এইভাবেই করতে হয়। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে দ্বিগুণ হয়েছে।
8 বছর সময়ে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কি? এখান থেকে বুঝতে পারছি সুদ কত হচ্ছে তাহলে 100%। 100% কে যখন 8 দিয়ে ভাগ করব তাহলে আমার 12.5 বেরোবে। তাহলে এত পার্সেন্ট করে রেট, এটাই হচ্ছে রেট, তাই না? বলেছে যে কত বছরে একই হারে সুদ তার 3 গুণ হবে। সুদ তার 3 গুণ হবে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক তো আছে। কত বছরে একই হারে সুদে আসলের কথাই উল্লেখ করেছে, সুদে তার 3 গুণ হবে। সুদের 3 গুণ মানে কি? 200% হচ্ছে ইন্টারেস্ট সুদ। তো 200% ইন্টারেস্ট হয়ে গেলে সেখানে যদি 12.5 দিয়ে ভাগ করে দাও 12.5% দিয়ে, তাহলে কত বছর হবে? 8 বছর। এই 8 আর 16 বছর, 12.5 ইন্টু 8 করলে 100 হয়, তাহলে 16 দিয়ে ভাগ করলে 200 চলে আসবে, তাহলে 16 বছর। এইভাবে বের করলাম। তোমাদের এই পার্ট গুলো মনে রাখতে হবে। আমি তোমাদের বলেছি যে 12.5% মানে 1/8 হয়। এটা বারবার আসবে তোমাদের কাছে। চলো পরের অঙ্ক। এই অ্যাপ্রোচে দাও একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হচ্ছে। 7 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 4 গুণ হবে? তো একটা জিনিস ভাবো, ধরো নাও x ছিল, দ্বিগুণ হলো মানে 2x হলো টাকাটা। প্রত্যেক বছর রেশিও দ্বিগুণ হচ্ছে, মানে 1:2 রেশিও মেনটেন হচ্ছে। ঠিক এটা 1:2 রেশিও মেনটেন হবে। এটাকে যদি কমন করে নাও, ঠিক আছে, তাহলে 1:2:4 এরকম হয়ে যাচ্ছে। আর 7 বছর সময় লাগছে 4x হতে। এটাকে এইভাবে তুমি করো, কিরকম? দ্বিগুণ 4 গুণ, তাই তো? 2⁻1 দ্বিগুণ 4 গুণ মানে 2 স্কয়ার। তো 1 মানে যদি 7 বছর হয়, 2 মানে কত হবে? 14 বছর অ্যান্সার। বুঝতে পারলে? বলো, বুঝতে পেরেছো সকলে? প্রত্যেক বছর 1:2 রেশিও মেনটেন করছে, মানে প্রত্যেক 7 বছর অন্তর অন্তর। 7 বছরে দ্বিগুণ হচ্ছে, 7 বছর পর x 2x হয়ে গেল। আবার 7 বছর পর 2x তাহলে কত হবে? 4x হয়ে যাবে, তাই না? 2x তাহলে 4x, মানে আবার 1:2 রেশিও মেনটেন করে সমান করলাম আর কি। তাহলে 2x 7 বছরে, তাহলে 4x হয়ে গেল, মানে 4 গুণ হয়ে গেল। x টাকা 4 গুণ হয়ে গেল কত বছরে? 7 আর 7 14 বছরে। তুমি হয় এইভাবে ভাবো, না হয় কি ভাবছি, দ্বিগুণ লেখা আছে তো। দ্বিগুণ মানে কি? 2⁻1 মানে দ্বিগুণ। এই 1 মানে হচ্ছে 7 বছর পাওয়ারটা, আর 4 গুণ মানে কত? 2 স্কয়ার। তাহলে 1 মানে যদি 7 হয়, ইন্টু 7 দিয়ে গুণ, তাহলে এটাকেও 7 দিয়ে গুণ করো, তাহলে 7 দুগুণে 14। এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে খুব সহজে শর্টকাটে অঙ্কগুলো করা যায়। দেখো এই অঙ্কটা ট্রাই করো আগের মতো। দ্বিগুণ 2⁻1, 8 গুণ 2 তাই না? এরকমই দেবে, তোমাকে 7 গুণ দেবে না, এটা মাথায় রাখবে। 2 1 মানে যদি 4 বছর হয়, 3 মানে কত হবে? 3 4 12 বছর অ্যান্সার। বলো, কানেক্ট করতে পারলে? বলো আমাকে। বা তুমি এভাবে ভাবো, x টাকা দ্বিগুণ হচ্ছে 2x হলো কত বছরে? 4 বছর। আবার এটা যদি দ্বিগুণ হয়, 2x বেড়ে 4x হচ্ছে, আবার 4 বছর। আবার এটা দ্বিগুণ হচ্ছে, 4x বেড়ে 8x। তাহলে 8 গুণ হয়ে গেল 4 বছর। টোটাল 4 4 4 12 বছর। টোটাল 12 বছর সময় লাগবে অ্যান্সার। বলো, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অঙ্কটা করে দেখো, বলো এই অঙ্কটার অ্যান্সার কত হবে? সিক্স ইয়ার্স হবে। 6 ইয়ার্স আসছে, 3 গুণ হচ্ছে তো। দেখো কোশ্চেনটা এরকম দিয়ে দিয়েছে তো, 3 গুণ দিয়েছে, এটা 8 গুণ দিয়ে দিয়েছে আবার। 9 গুণ হলে অ্যান্সারটা তো হতো। তাহলে আমাদের কিছু করার নেই। 6 ইয়ার্স কেমন করে হচ্ছে? 4 বছরে 3 গুণ হচ্ছে। তো
3 গুণ বলেছে, 3 টু দি পাওয়ার 1 আসছে, তো এখানে 8 গুণ বলে দিয়েছে, তাহলে তো 2 কিউব মিলবে না এটা। এটা তো একই রকম হলো না। তাহলে এইভাবে করতে হবে, 4 বছরে 3 গুণ হচ্ছে, তো x 4 বছর পর সেটা 3 গুণ হচ্ছে, 3x হলো, 4 বছর সমান হলো। আরো যদি 4 বছর নেয় তাহলে এটা 3 কত হয়ে যাবে, 3 গুণ 9, 9x হয়ে যাবে, তাই না? আরো 4 বছরে সেটা 9x হয়ে যাচ্ছে। তো এটা তো কোশ্চিন কেমন গন্ডগোল মনে হচ্ছে আমার। এখানে 8 গুণ তো এরকম তো দেওয়ার কথা নয়। চলো তাহলে এটা এইভাবে করব না, কোনো অসুবিধা নেই, ওই পার্সেন্টেজ ধরে করে নাও। এটা তখনই মিলবে যখন কানেক্ট করা যাবে খুব সহজ করে, তো এটা তো ওই পার্সেন্টেজ ধরে করতে হবে, উপায় নেই। যেভাবে তোমাদের দেখিয়েছি যে 103 গুণ মানে কি, মূলধন 4 বছরে 3 গুণ হচ্ছে, 3 গুণ মানে তোমার 200% হচ্ছে সুদ। 200% 4 বছর যদি করা হয় তাহলে 50% হচ্ছে রেট, এটাই রেট হয়ে গেল। গত বছরে 8 গুণ হবে, 8 গুণ মানে কি 700% বাই রেট হচ্ছে 50%, তাহলে তুমি কত লাগছে, 14 বছর অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? 3 গুণ মানে টোটাল টাকাটা, 3 গুণের মধ্যে সুদ কত হয়ে গেল, 3 গুণ মানে 300%, মূলধন যদি 100% ধরো, 3 গুণ মানে 300%, 100% বাদ দিলে থাকে 200%, 4 বছরে হয়েছে, সরল সুদেই হয় এটা, তাহলে 200% বাই 4 করলে 50% করে রেট বেরোচ্ছে পার ইয়ার। তো কত বছরে মূলধন 8 গুণ হবে, 8 গুণ মানে 800%, 800% থেকে সরল সুদ মূলধন বাদ দিলে 700% সুদ থাকছে, আর সেটা যদি 50% রেট দিয়ে ভাগ করা হয়, 14 বছর সময় লাগছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করা যায়, আগের অঙ্কটা তো এইভাবেও করা যেত। দ্বিগুণ হচ্ছে মানে 100%, 4 বছরের দ্বিগুণ হচ্ছে মানে 25% করে রেট, 25% করে রেট, 8 গুণ হয় মানে 700%, তাহলে 700 ভাগ 25, দাঁড়াও 4 বছরের দ্বিগুণ হচ্ছে না, এক সেকেন্ড, তাহলে 300% হচ্ছে 8 গুণ হবে, তাহলে প্রত্যেক বছর যদি 25% দিয়ে করা হয়, 4 সাথে 28 হয়ে যাচ্ছে, 28 বছর হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্সার তো 12 বছর বেরোচ্ছে। এটা আমি বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে, এটা বাদ দিয়ে রাখলাম। এটা দেখছি আমার মনে হয় এখানে 8 গুণের জায়গায় 9 গুণ হতো, বা এই যে 3-এর কি না মাল্টিপল থাকতো, তাহলে সুবিধা হবে, কারণ এখানেও তাই হচ্ছে, 14 বছর তো সময় লাগার কথা নয়, কারণ 4 বছরে এটাও অ্যান্সার হবে না, 4 বছরে কোনো টাকা আমার 3 গুণ হয়ে যাচ্ছে, 3x হয়ে যাচ্ছে, আর পরের 4 বছরে তো এটাও 3 গুণ হয়ে যাবে না, এই টাকাটাও তো পরের 4 বছরে, 4 বছরে আমার 3 গুণ হয়ে যাবে, তাহলে 9x হয়ে যাবে। তাহলে তো আমি 8 বছর তো, 4 আর 4 8 বছরে তো আমার 9 গুণ 9 গুণ হয়ে যাচ্ছে, 8 গুণ কেমন করে হবে, তাহলে এটা একটু গন্ডগোল হচ্ছে। এই কনসেপ্ট যেটা দেখালাম না, এটা সুদে আসলে বললে, সুদে আসলে কি হচ্ছে, ঠিক আছে, এই অঙ্কটা আমি দেখি অন্য কোনো অঙ্কের সঙ্গে কানেক্ট হচ্ছে কিনা, না আর তো নেই, ঠিক আছে, 30 নাম্বারটা বাদ থাকলো, ঠিক আছে, চলো 31 নাম্বারটা। কি বলেছে, 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশ 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশ 15% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে প্রত্যেকটার প্রিন্সিপাল কত হবে সেটাই জিজ্ঞেস করেছে। 300 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ। তাহলে প্রথম অংশ মানে ধরে নাও এটাকে দুটো পার্টে ভাগ করছে, এবার কত টাকা আছে সেটা তো জানি না, এবার আমরা রেশিও কনসেপ্টে একটু যদি যাই, সুদ কিন্তু সমান হবে, এসআই ইকুয়াল টু, তাহলে আমি যদি প্রথম পার্টে যাই, প্রথম অংশ এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100,
P1 জানি না P এর ভ্যালু কত, P ইন্টু আর রেট 10% ইন্টু টাইম 3 বাই 100, পার্সেন্টেজ তো না, পার্সেন্টেজ উঠেই আমার 100 আসছে, তাহলে PRT বাই 100 হয়ে গেল। তাহলে এসআই এবং পরের বারও যে এসআইটা হচ্ছে দুটোই সমান হচ্ছে, এখানে P2 ইন্টু দ্বিতীয় অংশে রেট কত, রেট 15%, টাইম হচ্ছে 4 বছর বাই 100, এই দুটো সমান করে দাও। P1 ইন্টু 10 ইন্টু 3 বাই 100 সমান সমান, কেন সমান করছি না, সুদ সমান বলেছে ওই জন্য সুদ হিসেবে সমান করে দিলাম। তাহলে P2 ইন্টু 15 ইন্টু 4 বাই 100, ঠিক আছে। তাহলে আমরা ছোট যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, 100 100 কাটলো, এখানে 3 5 এ 15, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2, তাই তো, 4 15 60 আর 30 2, ঠিক আছে 1:2। তাহলে P1 বাই P2 যদি করা হয় তাহলে কত আসবে, 2/1, 2/1 মানে 2 আর 1 এ কত হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 3000 টাকা, তাহলে এটা হচ্ছে 2000, তাহলে ইকুয়াল টু আমি এটা লিখে দিচ্ছি 2000 টাকা আর এটা 1000 টাকা। তাহলে PA1 এর ভ্যালু P2 এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে বলেছে এমন দুটি অংশে বিভক্ত হবে যাতে প্রথম অংশ সুদ এবং দ্বিতীয় অংশ সমান হবে। তাহলে প্রশ্নটা নিশ্চয় জিজ্ঞাসা করবে যে P1 প্রথম পার্টের অংশের ভ্যালু কত বা দ্বিতীয় পার্টের অংশের ভ্যালু কত, বা রেশিওটাও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, দুটি অংশে বিভক্ত 2:1, 2000 1000, যেটা বলুক অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এখানে সুদ সমান বলেছে, ফর্মুলাতে সুদ সমান করে দিয়েছি। এটা কি আর কোনো শর্টে হতে পারতো, অবশ্যই হতে পারতো। যে রেশিও যদি ধরো এখানে সিম্পল ইন্টারেস্ট, যদি এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট ফিক্সড, তাই তো একই থাকছে, তাহলে আমি কি বলেছিলাম, পি এর সঙ্গে প্রিন্সিপালের সঙ্গে ব্যস্তানুপাতিক কি হয়, রেট ইনটু টাইম, তাই তো। তাহলে প্রথমটার প্রিন্সিপাল যদি আমি ডাইরেক্টলি এখানে ফর্মুলায় করতে পারতাম, প্রথমটার প্রিন্সিপাল যদি P1 ধরো, দ্বিতীয়টার যদি P2 ধরো, তাহলে আমি বলতে পারতাম P1 বাই P2 ইকুয়াল টু, এখানে চলে আসবে রেট 1 ইন্টু টাইম 1 মানে একের অংশ, উপরে রেট 2 ইন্টু টাইম 2 মানে ব্যস্তন সম্পর্ক যেহেতু, তাহলে উপরে দেখে নাও রেট 2 মানে হচ্ছে 15 ইন্টু 4 আর এখানে আসছে 10 ইন্টু 3, কাটলে আমার আসছে 2/1, অ্যান্সার এখান থেকেও বেরিয়ে যেত, ঠিক আছে, একই ব্যাপার। চলো 32 নম্বর অঙ্কটা দেখি আমরা কি বলি। বলেছে কত, 95,000 টাকাকে এমন 3টি অংশে বিভক্ত করো যেন প্রথমটি 10% হারে, দ্বিতীয়টি 4% হারে এবং তৃতীয়টি 8% হারে 4 বছরে সুদ সমান হয়। একই ব্যাপার, সুদ তো আমাকে সমান বলেছে, তো সুদ সমান বলেছে মানে আমরা কি বলবো, এসআই যদি ইকুয়াল থাকে, ফিক্সড থাকে, তাহলে কি বলেছে আমাকে, এত টাকাকে এমন 3টি অংশ মানে P1, তাহলে আমি জানি P1 বা P ব্যস্তানুপাতিক হয় 1/r ইন্টু টি। তাহলে এখানে যদি আমি বলি P1 P1 is to P2 is to P3, হ্যাঁ, এদের রেশিও যদি বের করতে হয় তো বলেছে যে প্রথমটির এত পার্সেন্ট হারে, দ্বিতীয়টি এত পার্সেন্ট হারে, তৃতীয়টি এত পার্সেন্ট হারে 4 বছরে, তো 4 দিয়ে গুণ করে দাও, বা 1 বাই প্রথমটা 10%, 10 ইন্টু 4 ইস টু 1/4 ইন্টু 4 ইস টু 1/8 ইন্টু 4, 4 4 সব কেটে দাও, এখানে আরো কাটবে মনে হয় 2 দিয়ে, 4 2 5, নিচে 5 2 4, লসগু কত আসছে 20 আসছে, সবগুলোকে যদি আমি 20 দিয়ে গুণ করে দিই, তাই তো 5 4 20 আসছে, তাহলে এগুলোকে 20 দিয়ে গুণ করে দাও, এটাও 20 দিয়ে গুণ, এটাও 20 দিয়ে গুণ, তাহলে কত আসবে, 5 দিয়ে করলে এখানে আমার 4 আসছে, 2 দিয়ে করলে 10, 4 দিয়ে করলে 5, তাহলে রেশিও আমি পেয়ে গেলাম। তাহলে রেশিও কত আসছে, যোগ করলে 10, এখানে 19 ইউনিট, 19 ইউনিট, 19 ইউনিট ইকুয়াল টু কত টাকা না 95,000 টাকা, কত দিয়ে গুণ হচ্ছে ইন্টু 5, 5 1995 হয়ে গেল। তাহলে আমার আমার অংশটা নিশ্চয়ই বিভক্ত অংশগুলোই চেয়েছে, তাহলে ইন্টু 5 তো নয় 5,000, তাহলে 4 5 20,000 টাকা এখানে যাচ্ছে।
এখানে 50,000 টাকা, এখানে 25,000 টাকা। অ্যান্সার। বলো এই অঙ্কটা বুঝতে পেরেছো? এটা একটু ভালো কনসেপ্ট দেখিয়ে দিলাম তোমাদের, রেশিওটাকে কানেক্ট করে করে দিলাম এই অঙ্কটা। বলো ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার এই যে উপরে 20টা ইনটু করলেন যে, এটাই আরেকবার বলুন না। দেখো আমি বলে দিচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কি, এই এই জায়গা থেকে আমি পাচ্ছিলাম 1/5 ইস্টু 1/2 ইস্টু 1/4। তাহলে অবশ্যই না, আমরা তো ওইভাবে উল্টে দিতে পারি না। এটা মানে তো আর, এটা মানে নট ইকুয়াল টু 5:2:4, এটা আমরা উল্টাতে কখনোই পারি না, তিনটে রেশিও আছে তাই না? তো ওই নিচের 5, 2 আর 4, এদের লসাগু কত আসছে? লসাগু 20 আসছে। ওই জন্য 20 দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম, নিয়ে ভ্যালুটাকে আমরা কানেক্ট করে দিলাম। রেশিও তো আমরা ইচ্ছা করলে সবগুলোকে গুণ করতে পারি, যে কোনো জিনিস দিয়ে ভাগ করতে পারি, কারণ রেশিওতে আমরা সবগুলো, সব ডেটা সেম হতে হবে। 20 কিন্তু সবগুলোকে 20 দিয়ে গুণ করছি। বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এই অঙ্কটা দেখি, ট্রাই করি কি দিয়েছে এমন। এক ব্যক্তি 42,000 টাকা ব্যাংকে তার 12 এবং 10 বছর বয়সের দুই পুত্রের নামে এমন ভাবে জমা করে রাখলেন যে দুই পুত্র যখন 18 বছর বয়স হবে 10% সুদের হারে একই সুদ পাবে। যে একই সুদ মানে এসআই ইকুয়াল, এসআই ফিক্সড, এসআই যদি ফিক্স থাকে ইকুয়াল থাকে, তাহলে আমরা প্রিন্সিপালটাকে কিভাবে ভাঙতে পারি? প্রিন্সিপাল সমানুপাতি 1/r/t, তাই না? ব্যাস। তিনি কোন পুত্রের জন্য কত টাকা জমা রেখেছিলেন, ব্যাস। কোনো সিম্পল অ্যাপ্লাই করব, P1:P2, তার মানে আমার কি হয়ে যাবে, P1 এর জন্য 1/r1। তো তার 12 বছর মানে প্রথম 12 বছর এবং 10 বছরের পুত্রের জন্য এমন ভাবে টাকা জমা রাখলাম, দুই পুত্র যখন 18 বছর বয়স হবে। তো 12 বছর পার্সেন্টে যখন 18 বছর বয়স হবে, তো তার জন্য কত বছর থাকবে? 12 আর 6, তাহলে 6 বছর, 6 ইয়ার্স ইনটু তার জন্য 10%, ও এর জন্য 10% রেট, অসুবিধা নেই। আর পরেরটা হচ্ছে 10 বছর থেকে 18, তাহলে এর হচ্ছে 8 বছর। ইয়ার ইয়ার কেটে দাও, 8 ইনটু এটাও 10% রেট, এদিকে 10 এদিকে 10ও কেটে গেল, এদিকে 2 দিয়ে কাটলে 3, এদিকে কাটলে 4, তাহলে আমার হলো 4:3। প্রিন্সিপালের রেশিও বেরিয়ে গেল, 3 4 7 ইউনিট। 7 ইউনিট ইকুয়াল টু কত টাকা? না 42,000 টাকা। 6 7 42, 6,000 টাকা করে গুণ, তাহলে 4 6 24,000 টাকা, 3 6 18,000 টাকা। অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে? হয়েছে, সকলের ক্লিয়ার হয়েছে? জানো, ক্লিয়ার করলে তোমরা? হ্যাঁ স্যার। ক্লিয়ার। চলো তাহলে এই রেশিওটা কিন্তু তোমাদের বুঝতে হবে। চলো তো এই অঙ্কটা চেষ্টা করো তো তোমরা, দেখি তো অ্যান্সার কেমন দিতে পারো। অ্যান্সার বেরোলো তোমাদের? স্যার ব্যাংকে 18,000 হবে? আচ্ছা ঠিক আছে, দেখছি 18,000 হচ্ছে কিনা।
কি বলেছে যে একটি ভদ্রলোক 30,000 টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং পোস্ট অফিসকে 10% হারে 6 বছরের জন্য রাখলে এমন রাখলো যে মেয়াদ শেষে সুদ আসলে সমান টাকা পাবে। এই যে এখানেই তোমরা ভুল করেছো, আগের সবগুলোতে সুদ শুধু ছিল, হ্যাঁ এখানে সুদ আর আসল মিলে সমান বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা ছাড়া উপায় নেই, এক্ষেত্রে সুদ আসল সমান বলেছে, ঠিক আছে। তাহলে যদি আমি এক্ষেত্রে দুটো ভাগে ভাগ করে দিই, যে একটা P1, তাহলে SI ইকুয়াল টু P1 ইন্টু রেট, রেট মানে 8% ইন্টু টাইম 5/100, তাহলে SI ইকুয়াল টু, তাহলে এবার এক্ষেত্রে সুদ আর আসল কত আসছে, তাহলে P1 প্লাস SI, মানে P1 প্লাস এই পার্টটা, তাই না। মানে আমি তোমাকে বলতে চাইছি এটা তো সুদ বেরোলো আর আসল তো এইটা, তাই না। তাহলে এক্ষেত্রে সুদ আসল কত আসলো, P1 প্লাস P1 ইন্টু 8 ইন্টু 5/100। এখান থেকে যদি তুমি P1 কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস প্লাস 5/40/100, তার মানে আমার আসছে P1 ইন্টু 140/100। এটা P1 পেলাম, P1 পেলাম। P2 এর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু দুটোরই সুদ আসল সমান বলেছে, সুদ আর আসল সমান বলেছে, শুধু সুদ নয়, তার মানে এই দুটোকে সমান করতে হবে। যেরকম আবার করি, P2 এর ক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, শর্টকাটে করা যায় এখান থেকে, S1 ইকুয়াল টু P2 ইন্টু 10 ইন্টু 6/100 যদি হয়, তাহলে ডাইরেক্টলি আমি এভাবে লিখতে পারি, অতএব SI মানে এটা আলাদা কিন্তু, হ্যাঁ সুদ আসল, এটা তো শুধু সুদ হলো, আর সুদ আসলটা তাহলে কত হচ্ছে, যে আমি সুদ আসলটা লিখতেই পারি যে P2 কমন নিয়ে নিলাম, যেহেতু কত আসছে 6×10=60 আসছে, তাহলে 160/100 ইন্টু 160/100, দেখবে এরকমই আসবে, হ্যাঁ এইভাবে কানেক্ট করে দেখবে এটাকে এইরকমই আসবে। তাহলে এই দুটোকে যদি সমান হয় তাহলে সমান করে দাও, তাহলে P1 ইন্টু 140/100 ইকুয়াল টু P2 ইন্টু 160/100, কাটলো 0 0 কাটলো 7 আর এখানে 8, তাহলে P1 বাই P2 ইকুয়াল টু 8/7, 7 আর 8 15 আসছে, তাহলে 15 ইউনিট ইকুয়াল টু 30,000 টাকা, তাহলে 2,000 টাকা দিয়ে গুণ হচ্ছে, তাহলে উপরেরটা আমার হচ্ছে 8,000 টাকা, এই 16,000 টাকা, আর নিচেরটা হচ্ছে আমার 14,000 টাকা। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে 16,000 টাকা রেখেছিল। তুমি হয়তো গন্ডগোল করে শুধু সুদ করে দিয়েছো, ওই জন্য হয়তো 18 বেরিয়ে গেছে, তাই তো। তাহলে এখানে সুদ আসল বলেছে, এই জায়গাটা সুদ আর আসল মিলে হচ্ছে অ্যামাউন্ট এ, এটাও এ ইকুয়াল টু, এই দুটো এ ইকুয়াল টু সমান করে দিলাম অ্যামাউন্ট। ক্লিয়ার হয়েছে সকলের? চলো পরের অঙ্কে যাই। তুমি দেখবে যে এখানেও কিন্তু সুদ আসল একই বলেছে, তাই তো। চলো এই অঙ্কটা করো দেখি। অমিত বাবু তার 12 এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে মোট 29,000 টাকা ব্যাংকে এমন ভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে, 18 বছর বয়স হলে তাহলে 12 থেকে 18, তাহলে এ 6 বছরের জন্য থাকবে আর 15 থেকে 18 3 বছরের জন্য থাকবে। বছর পেয়ে গেলাম, রেট তো 10% আছে, সুদ আসল বলেছে, তাহলে আমরা কিভাবে কানেক্ট করব, চলো তাহলে P1 বা ডাইরেক্টলি করা যায় না আগেরটা থেকে, যে অ্যামাউন্ট, প্রথমটার অ্যামাউন্ট কি হবে, P1 ইন্টু কত বলেছে এখানে 6 আর এখানে 10/60, 160 হয়ে যাবে, নিচে 100 পড়ে থাকবে। আর পরেরটার অ্যামাউন্ট যদি বলা হয় P2 ইন্টু এখানে কত আছে 3 বছর, 3×10=30, 130/100, এইভাবে কানেক্ট করা যায়। তাহলে অতএব দুটোর অ্যামাউন্ট সমান, মানে P1 ইন্টু 160/100 ইকুয়াল টু P2 ইন্টু 130/100, তাহলে নিচে 100 কেটে গেছে, 0 0 কেটে গেছে, তাহলে P1 বাই P2 ইকুয়াল টু 13/16। তাহলে তিনি বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন, 13 আর 16 যোগ করলে 29 আসছে, দেখো 13 আর 16 যোগ করলে 29 ইউনিট, তাহলে 29 ইউনিট মানে 29,000 টাকা, 1,000 দিয়ে গুণ হচ্ছে, তার মানে তাহলে কি দাঁড়াচ্ছে, উপরেরটার জন্য 13,000 টাকা, নিচেরটার জন্য 16,000 টাকা।
তাহলে বলেছে তিনি বড় মেয়ে। বড় মেয়ে কোনটা? যার 15 বছর বয়স সে বড় মেয়ে। তাহলে নিচের পার্টটা 16,000 টাকা। বলো, ক্লিয়ার হয়েছে সকলের? মিলেছে অ্যান্সার? দেখো অ্যান্সার কি মিলেছে তোমাদের সঙ্গে? এইটাকে তোমরা কানেক্ট করতে পেরেছো নিশ্চয়ই, যে রেট ইনটু টাইম, রেট ইনটু টাইম যত হচ্ছে 100 সঙ্গে যোগ করে দেবো সেটা, তাই তো? দেখো রেট ইনটু টাইম প্রথমটার জন্য কত হয়েছিল? 6 বছর আর 10%, 6 × 60। তাহলে আমি এই জন্য এটার জন্য করলাম 160/100, তাই তো? কেন করলাম না, আগে একই রকম ভাবে যদি তোমরা করো, এই দেখো P1 কমন হয়ে যাচ্ছে, 1 প্লাস হয়ে যাচ্ছে, তো 1 মানে কি 100 সঙ্গে 40 যোগ হয়ে 140 হয়ে যাচ্ছে, তাই তো? এইরকম ভাবে কানেক্ট করে নিলাম আমরা। দেখো পরের, দেখো এত বড় বড় অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষাতেও ভাবতে পারো, পিএসসি মিসমিনাসে আসলেও আসতে পারে। এক ব্যক্তি তার 14, 12 আর 10 বছরের 3 পুত্রকে এত টাকা ভাগ করেছে, এত বছর বয়সের, হ্যাঁ, যে তাদের 3 পুত্রের প্রত্যেকে 18 বছর বয়স সবালক হলে 5% সহস্র হারে সুদ সমেত একই টাকা পাবে। সুদ সমেত মানে সুদ আসল, সুদ সমেত একই টাকা পাবে, তাহলে সুদ আসল একই হবে। তাহলে ওই ব্যক্তির মধ্যম পুত্রের কত টাকা দিয়েছিল, মানে 12 বছর যার এজ, তার সে কত টাকা পাবে। তাহলে বলো 18 বছর হলে এর কত বছর লাগবে? 4 বছর, মানে 4 বছর। এর লাগবে 6 বছর, এর লাগবে 8 বছর। তাহলে যদি আমি করি একদম অ্যামাউন্ট যদি সমান করে দিই, তাহলে অ্যামাউন্ট যদি সমান করে দিই, প্রথম পুত্র দ্বিতীয় পুত্র এইভাবে লিখি, ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড। তাহলে এই ক্ষেত্রে কত আসবে না, P1 হিসাবেই ভাবছি। P1 ইন্টু কত আসছে? 4 বছর, 4 5 20, 120/100 ইজ টু P2 ইন্টু কত আসবে? 6 দিয়ে 5 6 30, 130/100 ইজ টু P3 ইন্টু কত আসছে তাহলে? 8 দিয়ে 5 8 40, 140/100। তাহলে নিচের শূন্যগুলো 100 গুলো কাটলো, এদিকে শূন্য কেটে গেল। তাহলে P1 ইজ টু P2 ইজ টু P3 রেশিওটা কত দাঁড়াবে? তুমি যদি এইটা রেশিও, মানে এগুলো তো সমান বলেছে, তাই না? এটা ইকুয়াল বলে দিয়েছে, রেশিও তো না, এগুলো ইকুয়াল। এটা ইকুয়াল যদি তুমি কে ধরো, ব্যাপারটা বোঝানোর জন্য, তাহলে P1 ইকুয়াল টু কি দাঁড়াবে? K/12, P2 ইকুয়াল টু K/13, P3 ইকুয়াল টু K/14। তাহলে রেশিও যদি করা হয়, তাই তো? করো, অতএব তাহলে P1 is to P2 is to P3। তাহলে K/K তো কেটে গেল, 1/12 is to 1/13 is to 1/14। লসাগু করো, 12 13 14 গুণ করলে 153 হবে কি? দেখো না বেশি হবে, কোথাও ভুল হলো? 14 বছর, সুদ সমেত বলেছে, সুদ তো বলেনি, শুধু একই টাকা পাবে। সুদ আসলে এত টাকা পাবে। 12 13 14 লসাগু করো, দেখো 12 13 আর 14, 2 দিয়ে করলে 6, 13 আর 7, 7 13 91 আর 6 দিয়ে 12, গুণ করো দেখি কত আসছে। 2 3 9 9 2 18 নাকি 19, এটা হলো 1 10 1092। কেমন করে আসছে? হবে না।
এখানে দেখো 4%, 4 বছরিতে হচ্ছে না, 12 বছর, 12 আর 4 18, এই 14 আর 4 18, 12 6 18 আর 10 আর 8, 4 5 20, 120 বাই 100, 5 6 30, 130 বাই 100 আর 8 5 8 40, 40 বাই 100, 12 13 14। এটা লসাগুটা কানেক্ট হচ্ছে না মনে হয়। 5 দিয়ে 1092 কে ভাগ করলে কি হবে কোনোভাবে? দেখি তো, 25300 কে 1092 4 দিয়ে কাটবে? 4 2 8, 29, 4 7 28, 3 4 12, 4 দিয়ে করলে কত আসছে? 4 6 24, 3 4 12, 4 2 8, 4 5 20। আর কোনোভাবে যাবে 27 কে 7 302 দিয়ে, 3 কে 25 দিয়ে? এটা একটু ক্যালকুলেশন গুলো করো, কনসেপ্ট কিন্তু একই রকমই আছে, কনসেপ্ট কোনো চেঞ্জ করা যাবে না। 3টে পার্সেন্ট আছে, তো 3টে পার্সেন্ট আছে, ইকুয়াল করা হয়েছে। আমি কে কেন ধরলাম? এই ইকুয়াল গুলো রেশিও প্রপোর্শন তোমরা করেছো, সমানুপাত অনুপাত সমানুপাতে, এই কানেক্ট তুমি এইভাবে করার চেষ্টা করো এই অঙ্কটা, ঠিক আছে? মিলবে। কোনোভাবে হয়তো ক্র্যাক হচ্ছে না, কোনো ডেটাতে চেঞ্জ হয়ে গেছে। এটা ভাগ করে দেখো তো কত আসছে। আচ্ছা, এটা তো আর কাটবে কি? আর তো 273 13 দিয়ে কাটে, 26, হ্যাঁ 13 দিয়ে কাটছে, 13 দিয়ে 13 দুগুণে 26, 13 কে 13, 13 দিয়ে কাটছে, 5 5 13 65, 17 78, 4 13 52, থাকছে 11 112, 104, 8 104 আর 5 তো কোনোভাবে কানেক্ট হচ্ছে না। তুমি দেখো, এটা মনে হয় ভাগ যাবে, আই থিঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, পরের অঙ্ক। এখানেও অঙ্কগুলো এরকমই দিয়েছে, একটু ডিফিকাল্ট, যে এক ব্যক্তি 5000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখলো। ব্যাংকের প্রথম 3 বছর 4% হারে, পরবর্তী 2 বছর 5% হারে, শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। মোট সুদ নির্ণয় করো। এই 8 বছরটাকে ভাগ করে দিয়েছে 3 বছর, 2 বছর আর 3 বছরে, টোটাল 8 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব দেখো, প্রথম 3 বছর যদি 4% হারে পাই, তাহলে টোটাল কত পাচ্ছে? 3 4 12%, তাহলে 12% প্লাস তারপরে 2 আর 5 2 10%, প্লাস এই কোশ্চেনটা আসে পরীক্ষায় কিন্তু, হ্যাঁ, 3 6 18%, 18%, টোটাল কত হচ্ছে? 18 40% টোটাল। তাহলে 40% টোটাল সুদ পাচ্ছে, মোট সুদ 40%। তাহলে 100% যদি আমার 5000 টাকা হয়, তাহলে 10% আমার কত আসছে? 500 টাকা। তাহলে 40% কত হবে? 500 কে 4 দিয়ে গুণ করে দাও, 2000 টাকা। এটা অ্যান্সার। মোট সুদ কত? 2000 টাকা। ঠিক আছে, তো এইটা কিন্তু করা যায়। যেরকম ধরো একটা টার্নিং, এই পার্টটা একটু বোঝো, যে প্রথম 3 বছর, তারপরে 2 বছর, আবার 3 বছর, 3 বছর 2 বছর 3 বছর। তাহলে প্রত্যেক বছর যদি আমি ভাগ করি, কত পার্সেন্ট করে রেট হচ্ছে? 4% করে। তাহলে এই পুরোটা কত হবে? 3 4 12% হচ্ছে কিনা? এই পুরোটা, এটা এটা কত পার্সেন্ট করে? 5% করে। তাহলে 5 দিয়ে 10% হলো। এই পুরোটা, এটা কত পার্সেন্ট করে? না 6% করে, 3 6 18% হলো। এইভাবে কানেক্ট আমাদেরকে করতে হবে। চলো পরের অঙ্কটা কি বলেছে। এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য জমা রেখে মোট এত টাকা সুদ পেয়েছে। 6 বছরে মোট এত টাকা সুদ পেয়েছে। ব্যাংকে প্রথম 2 বছরে 5% হারে, তাহলে 5 2 10%, পরবর্তী 3 বছরে 6%, 3 6 18%, তাহলে কত হলো? 3 বছর আর 2 বছর হয়ে গেল, আর 1 বছর থাকবে, এবং শেষ বছর 8% প্লাস 8%, তাই তো? তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে? 18 আর 8 26, আর 36%, 36%। তো তিনি মোট কত টাকা জমা রেখেছিল? এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য রেখে মোট এত টাকা সুদ পায়। তাহলে 36% মানেই হচ্ছে
720 টাকা, এটাই তো সুদ, এটা তো সুদ, আর এটাও সুদ। তো মোট কত টাকা মানে প্রিন্সিপাল 100% জিজ্ঞাসা করেছে। 36 দিয়ে কাটা, 36 দুগুণে 72, তাহলে 1% মানে 720/36, তার মানে যদি 20 টাকা, তাহলে 100% কত হয়ে গেল? তাহলে 20 আর দুটো শূন্য, অ্যান্সার 2000 টাকা। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে। চলো পরের অঙ্কে যাই। কি বলেছে? এ বি কে 1200 টাকা 5 বছরের জন্য এবং সি কে, আচ্ছা, এবং সি কে মানে এই এর কথাই বলা হচ্ছে, এ সি কে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়। সুদের হার কত এটা জিজ্ঞেস করেছে। তুমি দেখো বি কে 1200 টাকা 5 বছরের জন্য আর সি 1500 টাকা 2 বছরের জন্য। তো এইভাবে কিভাবে করা যায়? এ বি কে 1200 টাকা 5 বছরের জন্য, তাহলে একটা জিনিস ভাবো, সুদের হার কিন্তু সবসময় সেমই আছে, তাই না? এ বি কে 1200 টাকা 5 বছরের জন্য দিয়েছে এবং সি কে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট এত টাকা সুদ পেয়েছে। তাহলে আমি টোটাল টাকাটা এইভাবে ভেবে নাও যে 1200 টাকা 5 বছরের জন্য, তাহলে 5 প্রত্যেক বছর যদি গুণ করে দাও, তাহলে 5 12 60, 6000 টাকা, যোগ 1500 টাকা 2 বছরের জন্য, তাহলে 15 দুগুণে 3000 টাকা। এভাবে কালেক্ট করে দিলাম, এক বছরে নিয়ে আসলাম না, পুরোটাকে একটা রেঞ্জে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে? যে এরকম ভাবে ভাবতে পারো, যদি 1200 টাকা 5 বছরের জন্য দেয় বা 6000 টাকা 1 বছরের জন্য দেয়, একই ব্যাপার। 1500 টাকা 2 বছরের জন্য দেওয়া অথবা 3000 টাকা 1 বছরের জন্য দেওয়া, একই ব্যাপার, মানে একই সুদ আসছে। এবং টোটাল তাহলে কত আসছে? 9000 টাকা, এবং 9000 টাকায় সুদ কত পাচ্ছি? 900 টাকা। তাহলে কত পার্সেন্ট? 10% রেট। তাহলে রেট বেরিয়ে গেল 10%। তাই তো? এবার কথাটা হচ্ছে, মিলিয়ে দেখে নাও তুমি, যদি 1200 টাকা 5 বছরের জন্য 10% রেট হয়, তাহলে 50%, তাহলে 1200 টাকা 50% হয় 600 টাকা, তাই না? আর 1500 টাকা 10% 150 টাকা, 150 দুয়ে 300 টাকা, 600 প্লাস 300 কত হয়ে গেল? 900 হলো। তাহলে কানেক্ট তো হয়েই গেল। তাহলে এটা সবসময় তোমরা করতে পারো যে, এই যে 1200 টাকা 5 বছরের জন্য আছে, আমরা 1 বছরের জন্য বের করব। তাহলে 1 বছরের জন্য কি? তাহলে আমি বলতে পারি 6000 টাকা 1 বছরের জন্য, কারণ সুদ তো একই পাওয়া যাবে। তো এইটাও কিন্তু পরীক্ষায় ভালো আসছে, মানে এটাও কানেক্ট করতে পারো তোমরা। বলো, এটা কি বুঝতে পেরেছো? তোমাদের কাছে নতুনত্ব কনসেপ্ট কিছু লাগবে, কিছু মনে হবে যে আরে এই তো এটা এইভাবে করা হয়নি, অন্যভাবে করা হয়েছে, যেভাবে করাচ্ছি সেভাবে জাস্ট শেখো, শিখে কোশ্চেন গুলোকে নিজে থেকে করার চেষ্টা করো, দেখো হয়ে যাবে। 40 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। একই হারে, মানে রেট সেম, 850 টাকার 3 বছরের সুদ ও 1250 টাকার 4 বছরের সুদ একত্রে 302 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো 850 টাকা 3 বছরের সুদ, রেট একই, এটা একত্রে এত টাকা সুদ বলেছে, এটা কি এসআই, সরি টোটাল এসআই। তাহলে আমি করলাম কি 850 টাকা ইন্টু 3, কত আসছে? 3 5 15, হয়তো 1 3 24 25, 2550 টাকা। আবার 1250 টাকা ইন্টু 4, মানে 1200 ইন্টু 25, 5000 টাকা। টোটাল কত আসছে? 7550 টাকা। এখানে টোটাল সুদ কত আসছে? 302 টাকা সুদ আসছে। বার্ষিক সুদের হার কত? তাই তো? তো বার্ষিক সুদের হার দেখো 4%, আই থিঙ্ক। কিভাবে বের করছি? এইটা মানে এটা এটা তো সরল প্রিন্সিপাল হয়ে গেল না? এটা পুরোটাই প্রিন্সিপাল হয়ে গেল, আর এটা মানে 100%। 100%, 100% যদি এত হয়, 1% কত হবে? 1% আমার হয়ে যাবে 75.5। 75 কে 4 দিয়ে গুণ করলে 300 হয়। তাহলে দেখো 4 দিয়ে গুণ করলে পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে 4%। তাহলে এটা ইকুয়াল টু 4%। 4% তাহলে অ্যান্সার, বার্ষিক সুদের হার কত? 4%, অ্যান্সার। বলো, বোঝা গেল? এই প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জানাও একটু।
বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে? আরো প্রশ্ন করাবো না এখানেই রাখবো? এটা তো বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্নে যাই, দেখো কি বলেছে। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কত সহজ অঙ্ক, এটা আবার পরীক্ষায় আসে, ভালো আসে। দেখো সুদের হার বৃদ্ধি পেয়েছে 4% আর 15 টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাস আর কিচ্ছু না। মানে ধরে নাও আগে 10% সুদের হার ছিল, 10% সরল সুদ না, এগুলো সিম্পল ইন্টারেস্ট, 10% থেকে 4% ধরে বেড়েছে, আমি এটা ধরে নিচ্ছি, তাহলে 14% হয়েছে। আবার বলছে যে পাওয়ার 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এই 4% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে 15 টাকাও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, সময় নির্ণয় করো। দেখি কত হতে পারে, কিছু চেঞ্জেস মনে হচ্ছে, এক সেকেন্ড। 300 পাওয়ায় 300 টাকার সরল সুদ এত টাকা বৃদ্ধি পেয়েছে, 300 টাকা যদি 100% হয়, তাহলে 15 টাকা কত পার্সেন্ট সেটা বের করবি। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 300 টাকা সমান সমান 100%, তাহলে 10% মানে হচ্ছে 30 টাকা, তাহলে 1% মানে হচ্ছে 3 টাকা, তাই তো? তো 15 টাকা মানে কত আসছে, 3 5 15, তাহলে এটা, ও 5% তো বেরোচ্ছে, 5% মানে 15 টাকা। তো সুদের হার যদি 4% বৃদ্ধি পাওয়ায় 15 টাকা বৃদ্ধি পায়, কিছু গন্ডগোল হচ্ছে, এক সেকেন্ড দেখি তো পরের অঙ্কটা কি আছে। সময় জিজ্ঞেস করেছে না, দাঁড়াও। একবার একটু কানেক্ট করি, একবার 15 টাকা মানে হচ্ছে 5% হচ্ছে, তাহলে সময় নির্ণয় করো। সুদের হার 4% বৃদ্ধি, তাহলে 1 বছরে 4%, অ্যান্সারটা একটু দেখতে হতো। এটা মনে হয় 1 তাহলে হিসাব করে দেখতে গেলে যদি বছর বের করতে হয়, তাহলে সময় বের করতে গেলে তাহলে তোমাকে টাইম, যেটা বছরে যদি 4% হয়, 5% করতে কত বছর সময় লাগবে, এরকম ব্যাপার। মানে 5% বাই 4%, এটাই বছর, তাই না? তাহলে হিসাব আসছে 1.1 বছর, এটাই অ্যান্সার হওয়ার কথা। হুম, কিন্তু সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকা সরল সুদ 15 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু 15 টাকা মানে তো 5% আসছে, 4% 15 টাকা। তাহলে 25 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে এটা 15 ইন্টু 25 আসছে না। ঠিক আছে, এটা তোমাদের কাছে কারোর কাছে বই আছে কি এখন কারেন্ট, সুবীর দাসের? একটু দেখো তো অ্যান্সার কত আছে 41 নম্বর প্রশ্ন। এক সেকেন্ড আমি একটু দেখে নিচ্ছি। ঠিকই আছে, 1.14 বছর আছে, এটাই অ্যান্সার আছে। ঠিক আছে, তো কি করলাম আমরা আরেকবার একটু বলে দিই, একটু অপশন না থাকলে একটু গন্ডগোল হয়ে যাবে আমার কাছে। তো সুদের হার 4% বৃদ্ধি পেয়েছে আর 300 টাকায় সরল সুদ 15 টাকা বৃদ্ধি পেয়েছে। হুম, তো আমরা প্রথম কাজ যেটা করলাম, 100 টাকা তো 100%, 300 টাকা তো 100% ধরতেই হচ্ছে, কারণ এটাই প্রিন্সিপাল, এটাই আসল। 15 টাকা বৃদ্ধি পেয়েছে মানে তারা কত, 5% বৃদ্ধি পেয়েছে, আর বছরের হার যদি 4% হয়, সুদের হার হিসাব করে দেখতে গেলে 4% বৃদ্ধি,
তো 4% বছরে, কিন্তু হিসাবে 5% হচ্ছে। তোর কত বছর হচ্ছে না 5% বাই 4%। এর পরের অঙ্কটা একই রকম ভাবে করো, দেখো হয়ে যাবে। কি বলেছে, সুদের হার 2% বাড়লে কত টাকা 4 বছরের সুদে? দেখো কানেক্ট করো, সুদের হার 2% বেড়েছে, দেখো আগেরটা এটার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করো। এখানে কিন্তু সময় জিজ্ঞেস করেনি, সময় আমার বেরোলো 1.1 বছর। পরের প্রশ্নে দেখো সুদের হার 2% বাড়লে কত টাকার, মানে প্রিন্সিপাল কত সেটা জিজ্ঞেস করেছে। 4 বছরের সুদ এত টাকা বেশি পাওয়া যায়। আচ্ছা 4 বছরের সুদ এত টাকা বেশি পাওয়া যায়, তার মানে এটা তুমি কানেক্ট করবে যে 4 বছরে যদি 2% করে বৃদ্ধি পায়, তাহলে 4 বছরে 4 দুগুণ 8% বৃদ্ধি পাবে। আর 8% বৃদ্ধি মানেই আবার বলেছে 240 টাকা। তাহলে 8% বৃদ্ধি পেয়েছে, আবার এখানে টাকাটাও বৃদ্ধি পেয়েছে, এখানে পার্সেন্টেজও বৃদ্ধি পেয়েছে, তাহলে 8% মানে 240 টাকা। 1% মানে কত, তাহলে 8 × 24 30 টাকা। 100% সবসময় হয় প্রিন্সিপাল, আর সেটাই তাহলে কত হবে 3000 টাকা অ্যান্সার। এটা একটু কানেক্ট করতে হবে তোমাকে, যে দেখো কেন বললাম এটা একদম পারফেক্ট এক্সাম্পল হবে তোমাকে বোঝানোর জন্য অঙ্কটা, যে আগে যদি 10% হয়, পরে 12% হলো, ধরো 2% বেড়েছে যেহেতু, তো 2% যখন বেড়েছে না, তো প্রত্যেক বছর বছরই তো 2% করে বাড়ছে, তাহলে আলটিমেট এটা যখন 4 বছর পর, এই 2% 4 বছর পর, তাহলে টোটালে 8% বেড়ে যাচ্ছে। আবার টোটালে 240 টাকা বেশি হয়েছে, তাহলে 8% এর ভ্যালুই আমাদের 240 টাকা। এটা একদম এই টাইপের প্রশ্নে, বৃদ্ধির প্রশ্নে, বাড়লো বা বৃদ্ধি পেলো, এই প্রশ্নের ভালো অঙ্ক। ঠিক আছে, কানেক্ট করতে পারবে। দেখো কি বলেছে, সুদের হার 3% বাড়লে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে? মানে ধরে নাও আগে যে কোনো পার্সেন্টেজ থাক, 5% থাক, 10 থাক, 15 থাক, যেটাই থাক, এই সবগুলো থেকেই যদি আমি 3% করে বাড়াই, তাহলে বছরের হিসাবে 2 বছরে তো সেটা 3% প্রত্যেক বছর যদি হয়, এটাকে 2 দিয়ে করলে তাহলে 6% বাড়বে কিনা? যদি 5% থাকে তো 6% আরো বেড়ে যাবে, 10% করে থাকলে মানে হিসাবে আমার 6% করে বেড়ে যাচ্ছে। তাহলে সুদের হার 3%, 2 বছরে, তাহলে 3 × 2 = 6%। তাহলে পার্থক্যটা এটাই, 6%টাই না পার্থক্য? কারণ যদি ধরো না 5% করে বছরে হতো, তাহলে 2 বছরে তাহলে সেটা 10% থাকতো, কিন্তু 3% বেরোতে সেটা 16% হয়ে গেছে, তাই না? তো প্রত্যেক বারই তুমি যদি হিসাব করো 6% এর ডিফারেন্স থাকবে। তাহলে 6% এটাকে যদি 100% ধরা হয়, 100% মানে যদি 5000 টাকা হয়, তাহলে 1% মানে কত আসছে 50 টাকা, 6% মানে কত আসছে 5 × 6 = 300 টাকা। তাহলে ডিফারেন্স এটাই, তাহলে অ্যান্সার সুদের পার্থক্য কত হবে না 300 টাকা। বলো, ক্লিয়ার করতে পেরেছো তোমরা? ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? দেখো পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 15000 টাকা আলাদা খাতে রেখে, দেখো কোনো ব্যাংক 5 বছরের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্টে একটা 1000 টাকা রেখেছে, একটা 1500 টাকা রেখেছে, খাতা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে। টোটাল সুদের পার্থক্য, দেখো রেট তো সেমই না, রেট সেম বলতে গেলে ধরে রাখো যে অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2। অ্যাকাউন্ট 1 এ 1000 টাকা রেখেছিল প্রিন্সিপাল, টাইম 5 বছরের জন্য। অ্যাকাউন্ট 2 তে প্রিন্সিপাল 1, টাইম 1 যদি বলি, অ্যাকাউন্ট 2 তে আমি 1500 টাকা রেখেছি, আর টাইম, এখানেও টাইম আমার 5 বছরের জন্য। কিন্তু এদের এসআই, এটার এসআই আর এটার এসআই যা হচ্ছে, এদের পার্থক্য যেটা চলে আসছে সেটা হচ্ছে 250 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, শোনো এখানে কনসেপ্টটা এরকম হয়ে যায়, এখানেও প্রিন্সিপাল, তাহলে তার এই দুটোর পার্থক্য দেখব।
এটার প্রিন্সিপাল, এটা যদি এসআই এর পার্থক্য থাকে, প্রিন্সিপাল পার্থক্য তাহলে 150 থেকে 100 বাদ মানে 500 টাকা। 5 বছর টাইম তো সবার জন্য সেম, তাহলে 500 টাকার উপর 5 বছরে 250 টাকা সুদ পেয়েছি। তাহলে 5 বছরে যদি 250 টাকা হয়, 5 বছরে যেহেতু সিম্পল ইন্টারেস্ট, 5 বছরে 250 টাকা সুদ পেয়েছি, তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবো? 50 টাকা সুদ পাবো। এবার 1 বছরে 50 টাকা সুদ পাচ্ছি কত টাকার উপর? না 500 টাকার উপর, কারণ ডিফারেন্স, এটারও ডিফারেন্স, এটাও ডিফারেন্স। তাহলে 50 টাকা 500 টাকার কত পার্সেন্ট? না 10% বেরোলো। তাহলে সুদের হার কত? 10%। অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন ছিল এটা। পরীক্ষায় আসতে পারে, কানেক্ট করা যেতে পারে। এখানে গন্ডগোলটা কোথায় হবে? তুমি এইটা বের করে নিবে, ক্র্যাক করে নেবে 250, 5 বছর ভাগ করলে 50 টাকা ক্র্যাক তো করে নেবে। এই 50 টাকা কার উপর বের করবে? 1000 টাকার উপর না 1500 টাকার উপর? গন্ডগোল ক্রিয়েট হয়ে যাবে। এখানে বের করতে হবে 500 টাকার উপর। কেন না? এটাও তো দেখো, এসআইয়ের এটা কিন্তু সুদের পার্থক্য দিয়েছে, সুদের পার্থক্য। আমি যদি বলি যে না 10% যদি রেট হয়, 10% যদি রেট হয় 1000 টাকার 50%, তাহলে এটা হবে, এটার ইন্টারেস্ট কত পেয়েছিল? 500 টাকা। আর 10% 50 মানে এটা হচ্ছে 750 টাকা। দেখো এটা হচ্ছে অরিজিনাল সুদ, আর এদের পার্থক্য হচ্ছে 250 টাকা। যেহেতু আমরা সুদেরও পার্থক্য পেয়েছি, ওই জন্য প্রিন্সিপাল নিজেরও পার্থক্যই আমাকে কানেক্ট করতে হবে, এটা মাথায় রাখা যায়। একই অঙ্ক। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। 4 বছরে 32% হবে, তাই না? কোনো ব্যক্তি ব্যাংকে 8% হারে, রেট একই, 4 বছর জন্য দুটি ভিন্ন অর্থ রেখেছে। ধরে রাখো অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, রেট 8%, এটাও 8%, এটাও 8%, টাইম এটাও 4 বছর, এটাও 4 বছর, ঠিক আছে। কিন্তু সুদের পার্থক্য, এসআই এর পার্থক্য, এসআই যদি করা হয়, এটা ডিফারেন্স বলেছে 160 টাকা, তাই তো? তো আমার এবার প্রশ্ন কি দাঁড়াচ্ছে, আসলে পার্থক্য কত? হ্যাঁ, কারণ এটা যদি এসআই এর পার্থক্য হয়, তাহলে আমার অ্যান্সার, টাইম তো 4%ই থাকবে, রেটটাও তো 8% থাকবে, কিন্তু এখানে আমার কি বেরোবে? প্রিন্সিপালের পার্থক্য, মানে সেটা আসলের পার্থক্যই বেরোবে। আসল তো বের করতে পারবো না আমরা, ঠিক আছে, পার্থক্যই আমাকে বেরোবে। তো বের করে দাও। তার মানে 4 টাইম 4 বছর, তো টোটাল হচ্ছে 4 8 32%। তাহলে 32% ইকুয়াল টু, আসলে পার্থক্য 100% হয়, 32% ইকুয়াল টু 160 টাকা, তাই তো? তার কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে, নাকি 3 5 15, হ্যাঁ। তাহলে 100%, 1% তাহলে কত আসছে? 5 টাকা। 100% কত হবে তাহলে? 500 টাকা। অ্যান্সার। আসল তো সবসময় 100%ই হবে, যেহেতু এখানে 100% আমাকে বের করতে হবে। পার্থক্য এটা, এটার জন্য আসল 100%, এইরকম ভাবতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে 500 টাকা, এটা অ্যান্সার আমাদের 500 টাকা, ঠিক আছে? আশা করি কানেক্ট করতে পারছো তোমরা। চলো পরের অঙ্ক যাই। পরের অঙ্ক দেখো কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 আর 12 বছরের জন্য রেখে দিয়েছে। ব্যাংকের সুদের হার 8% সুদের পার্থক্য কত হবে? তো দুটোতে 1000 টাকা করে রেখেছে। তো টাইম 10 বছর, রেট 8%, তাহলে 8 10 80%, 80% মানে আমার এখানে এসআই কত বেরোবে? 80% মানে এটা 100%, তাই না? 80% 800 টাকা। আর এক্ষেত্রেও টাইম আমার 12 আর
রেট আমার 8%, 8 বড় 96, 96% মানে কত? এসআই এটাতে আমার বেরোবে 960, 960 টাকা, তাই তো? সুদের পার্থক্য কত? তাহলে সুদের পার্থক্য 160 টাকা। অ্যান্সার। এখানে পার্থক্য চেয়েছে, আমাকে আলাদা আলাদা বের করে দিয়েছে। আর এখানে আগের অঙ্কের সঙ্গে যদি দেখি, আগের অঙ্কেতে আমাকে পার্থক্য দিয়ে দিয়েছিল, আমাকে এটা আমার আসলের পার্থক্য বেরোলো, অ্যাকাউন্ট 1 আর অ্যাকাউন্ট 2 এর ডিফারেন্স 500 টাকা। এক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে দিয়েছে, তো আলাদা আলাদা আমি বের করে নিলাম। এখানে বিয়োগ করতে হলো না, কারণ এখন প্রিন্সিপাল বের করলে তো শূন্য হয়ে যাবে। ওই জন্যই দেখো এদের আলাদা আলাদা ভ্যালু দিয়েছে। 10 বছর 8%, 12 বছর 8%। এখানেও তুমি দেখো, এখানে দুটোরই সেম ছিল, রেট আর টাইম। এগুলো একটু কানেক্ট করার ব্যাপার আছে। ছোট ছোট জিনিস, এগুলো একটু কানেক্ট করে নিতে হবে, নিজে থেকে প্র্যাকটিস করে নিতে হবে। না পারলে একবার করে দেখে নাও। কি বলেছে দেখো, এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং একই টাকা, টাকা কিছু চেঞ্জ করেনি, কিছু টাকা একই টাকা অপর একটি ব্যাংকে, প্রিন্সিপাল সেম কিন্তু, ঠিক আছে, অপর একটি ব্যাংকে 10% হারে 4 বছরের জন্য রেখে দেখলো সুদের পার্থক্য 400 টাকা হয়েছে। 5 8 40 আর 6 10 60, তাই তো? তো 60%, 40%, ডিফারেন্স কত? 20%। তো 20% ইকুয়াল টু কত? 400 টাকা। তাহলে 1% মানে কত? 20 টাকা। তাহলে 100% মানে কত? 2000 টাকা। প্রতি ব্যাংকে কত টাকা করে রেখেছে? 2000 টাকা করে। তোমার যদি কোনো সময় মনে হয় যে না আমি ভুল করছি, অ্যান্সার ভুল হতে পারে, তুমি চেক করে নিতে পারো। সব সময় কিছু টাকা, ধরো 2000 টাকা এখানেও রাখলো, এখানেও 2000 টাকা রাখলো। এখানে কত পার্সেন্ট রেট? 8% রেট, আর 5 বছর। 5 8 40, এটা যদি 100% হয়, 40 মানে কত হবে তাহলে? 800 টাকা, তাই তো? আর এক্ষেত্রে এটা কত পার্সেন্ট রেট বলেছে? 10% রেট আর 6 বছরের জন্য, 6060। তাহলে 60% কত হবে? 160 মানে 100% যদি 200 হয়, 200 করে 6 × 12, 120 টাকা, 1200 টাকা। ডিফারেন্স 400 আসলো, মিলে গেল, 400 টাকায় বলেছে পার্থক্য। তাহলে আমরা এই অ্যাপ্রোচ ঠিকই করেছি। আচ্ছা, ঠিক আছে, আশা করি কানেক্ট করতে পারছো তোমরা। দেখো এটাও একই রকম, সুদের পার্থক্য রিলেটেড। এক ব্যক্তি 5,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% 4 বছরের জন্য, 10% 5 বছরের জন্য, তাহলে 5 4 8 32% টোটাল হয়ে গেল 32%, আর এখানে 5 10 50%, ঠিক আছে। দেখো 5,000 টাকা করেই দুটি ব্যাংকে রেখেছে, তাহলে এটা 100%, তাই না? তো সুদের পার্থক্য কত? তাহলে 50% আর 32% এর ডিফারেন্স কত হবে? 18%। 18% মানে কত? 100% যদি 5,000 1%, 20% মানে কত? 1000 টাকা। মানে 18% কে আমরা এইভাবে কানেক্ট করব যে 20% মাইনাস 2%। 100% মানে যদি 5,000 টাকা হয়, 10% আমার হয়ে যাবে 500 টাকা, তাহলে 20% আমার কত হয়ে যাবে? 1000 টাকা। আর 2% মানে কত হয়ে যাবে? 100 টাকা। তাহলে 1000 মাইনাস 100, 900 টাকা। 18% বা 1% 50 টাকা, 5 18 90, 900 টাকা, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক। কি বলেছে? একই সরল সুদের হারে, একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে আসলে এত টাকা, সুদ আর আসল মিলিয়ে কিন্তু, হ্যাঁ, এবং 7 বছরে সুদে আসলে এত টাকা হয়। সুদের হার, রেট, পার্সেন্টেজ কিন্তু সেম, তাই না? খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসে। ব্যাপারটা বোঝো, 0 থেকে শুরু করলো, 4 বছর গেল, ওই টাকায় 7 বছর গেল। ব্যাপারটা বোঝো, 4 বছর পর টাকা দেখলো, এখান থেকে যখন 4 বছর পর টাকা দেখলো, সুদে আসলে আমার 1056 টাকা হয়েছে।
কিন্তু যখন টোটাল আমি 7 বছর পর দেখলাম, তখন সুদে আসলে আমার 12,1248 টাকা হয়েছে। তাহলে দেখো, সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রিন্সিপাল তো সেম থাকে। তাহলে 4 বছর পর তাহলে এখানে কি হচ্ছে, এই টাকাটা, এই যে টাকাটা, সেই টাকাটা কি, এই টাকাটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস 4 বছরের এসআই, তাই না? আর এই টাকাটা কি, প্রিন্সিপাল প্লাস 7 বছরের এসআই, নাকি না? তো এই পার্টটা থেকে এই পার্টটা যদি বিয়োগ করি, তাহলে প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে যাবে, 7 বছর থেকে 4 বছর কেটে যাবে, তারপরে 3 বছরের এসআই সিম্পল ইন্টারেস্ট পড়ে থাকবে কত টাকা, না 1248 মাইনাস 1056, 2 5 9 1 192 টাকা। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 192 টাকা। তাহলে 1 বছরের কত হবে, 192 বাই 3, 3 6 18, 3 4 12, 64 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 64 টাকা। ঠিক আছে? তাহলে এবার আমি কিভাবে কানেক্ট করা যায়, এটাকেই ধরে করো, 4 বছর ধরেই করো। তাহলে প্রিন্সিপাল প্লাস 4 বছরের এসআই মিলে আমার কত বলেছে, 1056 টাকা। 1 বছরের এসআই 64 টাকা পেয়েছি, তাহলে 4 বছরের এসআই কত হয়ে গেল, 4 ইন্টু 64, তার সঙ্গে প্রিন্সিপাল যোগ হয়ে আছে ইকুয়াল টু 1056 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে, 1056 মাইনাস 64 ইন্টু 4, 4 4 কত, 256 না, 424, 4 4 16, হ্যাঁ 256, 256 বিয়োগ করে দিলে তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল, 56 56 কেটে গেল 800 টাকা। তো প্রিন্সিপাল আমার 800 টাকা হয়ে গেল, তাহলে আসল নির্ণয় 800 টাকা বেরিয়ে গেল, 800 টাকা। এবার বলেছে সুদের হার কত, তাহলে সুদের হার কত, 1 বছরে আমার 64 টাকা সুদ, তাহলে 64 টাকা, তাহলে তো এখানেই করে দাও, এটা মানে 100%, তাই না? এটাকে একটু কানেক্ট করি। তাহলে এই অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এটা মানে 100%, তাহলে 10% মানে কত আসছে, 80 টাকা। আচ্ছা 1% মানে কত হচ্ছে, 8 টাকা। তো আমাকে 64 যেতে হবে, 64, 8 এর 64 ইন্টু 8, তাহলে পার্সেন্টেজ কেও 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 8%। তাহলে সুদের হার কত, 8%। অ্যান্সার, এটাও অ্যান্সার হয়ে গেছে, এটাও অ্যান্সার হয়ে গেছে। খুবই ভালো অঙ্ক, ঠিক আছে, খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা, এটা মাথায় রাখবে। চলো লাস্ট অঙ্ক আজকের, 50টাই নিয়েছি। বলেছে যে 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, কত সুদ হয়? 10,000 টাকার 10% মানে 1,000 টাকা করে 20 বছরে, তাহলে 20,000 টাকা। কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে? তো 25,000, 20,000 টাকাটা, 25,000 টাকার কত পার্সেন্ট বের করে নাও, 0 0 0 0 0 0, 25 4, তাহলে 4 20 80%, টোটাল 80% বেরোতে হবে, প্রত্যেক বছর 8% করে, তাহলে 80% বাই 8%, 10 বছর অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা আমাকে বলো যে কোনো প্রশ্নে যদি তোমাদের আটকে থাকে, তো কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই একটা প্রশ্ন বাদ দিয়ে। কত নম্বর যেন ছিল, এই 36 নম্বর, এটা হয়ে উঠলো না, কোনোভাবে কানেক্ট করা গেল না, এটা একটু দেখে নিও। 36 নম্বরের অ্যান্সার এখানে কত ছিল, এক সেকেন্ড। বারো 13 14 ঠিকই আছে, হুম,
আমরা ঠিকই করেছি, এখান থেকে এরা রেশিওটা বের করেছে, তার মানে বড় ক্যালকুলেশনই করেছে, উপায় নেই। বড় ক্যালকুলেশন করে এদের রেশিও বেরিয়েছে 91:84, বড় অঙ্ক দিয়ে দিয়েছে, এটা কিছু করার নেই। রেশিও বের করেছে 84:78, এই রেশিও বেরিয়েছে, মানে এটা থেকে এই রেশিওটাই বেরোবে। আর এগুলোর সবগুলোর যোগফল আমাদের বেরিয়েছে 25300, ঠিক আছে? 253 ইউনিট বেরোচ্ছে, আর সেটা মানে আমার বেরোবে 25300, মানে 100 দিয়ে গুণ হবে, তাহলে সেই হিসাবে এটার উত্তর হয়ে যাবে 8400 অ্যান্সার। বললাম না একটা বড় ভ্যালু দিয়ে দিয়েছে, কারণ কিভাবে করা যায়, চলো যদি আমি এটা লসাগু এরকম ভাবেই রাখি, গুণ না করি, এটা কানেক্ট হয়ে যেত তাহলে, তাই না? যে এটা যদি গুণফলটা দাঁড়াতো যে 2 × 6 × 13 × 7, তাহলে এই রেশিওটাই আমাকে কানেক্ট করতে হবে না, তাহলেই আমাদের হয়ে যায় অঙ্কটা। 1/12 1/13 তাহলে তাহলে এটাকে এইভাবে দেখো ব্যাপারটা, যে 1/12 তো ছিলই, তার সঙ্গে কত গুণ করছি না এই পুরো পোর্শনটা, তাহলে কত আসছে 2 × 6 × 13 × 7, যদি পুরোটা গুণ করো তাহলে 12, 6 আর 2 কেটে যাচ্ছে, 7 13 91, 91 পড়ে থাকছে। হ্যাঁ, এইভাবেই তাহলে তোমাকে কানেক্ট করতে হচ্ছে। 91 পড়ে থাকছে, 84 পড়ে থাকছে, 78 পড়ে থাকছে, এবং এগুলো সবগুলো যোগ করলে 253ই বেরোবে। এবং তাহলে ওই ব্যক্তির মধ্যম পুত্রটার কি হবে, সেটা হচ্ছে 8400 টাকা, এটাই আনসার। তাহলে তো তোমাদের সবগুলোই হয়ে গেল পঞ্চসংখ্যা। বলো, আর কারো কোনো অসুবিধা আছে? আজকে এখান থেকেই হচ্ছিল, তাই তো? 21 থেকে আজকে 30টা অঙ্ক করলাম, এর পরের দিন আমরা বাকি পার্টটা করে প্রশ্নে চলে যাব, ঠিক আছে? তোমাদের যদি কারো অসুবিধা থাকে যে বুঝতে পারছো না বা কানেক্ট হচ্ছে না, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাকে। ঠিক আছে।